এখন যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সামনে এটা প্রমাণিত হয়ে যায় তারা কাপুরুষ ছিলেন, তারা 5ই আগস্টের আগে পালিয়ে গিয়েছিলেন, অথবা 5ই আগস্টে তারা সংসদ ভবন, সচিবালয়, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় বা বঙ্গভবন এসব কোনো জায়গায় ছিলেন না, তারা কাপুরুষের মতো অন্য কোনো জায়গায় লুকিয়েছিলেন, কিংবা 5ই আগস্টের পরে তারা খুব দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন, বা তারা টাকা দিয়ে, মানুষকে ঘুষ দিয়ে অপমানিত হয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন, তাহলে তারা কর্মী সমর্থকদের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাবেন। সবাইকে শুভেচ্ছা। আমরা অনেকদিন পরে, অর্থাৎ গত বছর 5ই আগস্টের পরে এই প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কণ্ঠ শুনলাম, বা ওনার একটা দীর্ঘ সাক্ষাৎকার আমরা শুনলাম। সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে গত বছর 5ই আগস্ট তিনি কোথায় ছিলেন এবং কিভাবে তিনি উদ্ধার পেলেন এবং কিভাবে তিনি পরবর্তীতে ভারতে চলে গেলেন, সেই সম্পর্কে বিস্তারিত তিনি বলেছেন। আবার ঠিক গতকালই আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম, তার একটা দীর্ঘ সাক্ষাৎকার আমরা দেখলাম। সেখানেও তিনি প্রায় একই বিষয়গুলো বলেছেন, অর্থাৎ 5ই আগস্ট গত বছর তিনি কোথায় ছিলেন, কিভাবে তিনি সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার পেলেন, তারপর তিনি কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেলেন। আমরা যারা দুটো সাক্ষাৎকারই শুনেছি বা পড়েছি বা একটু ভালোভাবে লক্ষ্য করেছি, আমরা খেয়াল করব দুজনের সাক্ষাৎকারে এবং কথাবার্তার মধ্যে একটা খুব কমন প্যাটার্ন রয়েছে। কিছু কিছু বিষয় দুজনই প্রায় সেম বলেছেন। খেয়াল করে দেখেন, একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্ট তারা কোথায় ছিলেন, দুজনেরই বক্তব্য প্রায় এক, অর্থাৎ তারা সংসদ ভবন এলাকাতে ন্যাম ফ্ল্যাট সে বাসাতে ওনারা ছিলেন, ওনারা লুকিয়েছিলেন, দুজনেই বলেছেন। আশেপাশে কোনো ফ্ল্যাটে কেউ ছিল না, শুধুমাত্র তারাই ছিলেন, ভিতর থেকে দরজা বন্ধ করেছিলেন, দুজনকেই মানুষ খুঁজছে। 5ই আগস্টে যারা রাজপথে ছিলেন ঢাকাতে, তারা আমার মনে পড়ে না, কারণ 5ই আগস্ট আমিও রাজপথে ছিলাম। কোনো মানুষ কাউকে উদ্দেশ্য করে কোনো ব্যক্তি বিশেষকে মানুষ খুঁজেছে এটা আমার কাছে মনে হয়নি। তবে তাদের দুজনেই একটা বিষয় কমন বলেছেন, যে তাদেরকেই মানুষ খুঁজছে, অর্থাৎ এই পুরো বাংলাদেশের মধ্যে 5ই আগস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারা। সারা বাংলাদেশের মানুষ সবকিছু ফেলে দিয়ে তাদেরকে খুঁজছে। আরেকটা বিষয় তারা বলেছেন যে এই যারা খুঁজতে এসেছে তাদেরকে, তারা সবাই বাথরুমের কমোড এবং বেসিন চুরি করার জন্য এসেছে, অর্থাৎ দুজনের ফ্ল্যাটেই যারা এসেছিলেন তাদের উদ্দেশ্য ছিল বাথরুমের বেসিন এবং কমোড চুরি করা। এবং দুজনই প্রায় একই কথা বলেছেন যে যারা ওনাদেরকে ধরতে এসেছিলেন বা আক্রমণ করতে এসেছিলেন, তাদের মধ্য থেকে দুজন সমন্বয়কও ছিলেন, এবং সেই সমন্বয়করা আবার তাদেরকে উদ্ধার করেছেন, এবং তারা তাদেরকে উদ্ধার করে তাদেরকেও চাচা মামা পরিচয় দিয়ে এই জনসমুদ্র এরকম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে দুজনকেই আবার এত মানুষের মাঝখান থেকে বের করে নিয়ে গেছেন। দুজনেরই প্রায় একই একটা কমন ছিল বিষয়, সেটা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন এবং 5ই আগস্টের পরবর্তী দীর্ঘ সময় তারা বাংলাদেশেই ছিলেন, তারা বাংলাদেশ ছেড়ে যাননি, তারা বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন। এবং খুবই সৌভাগ্যক্রমে দুজনের ক্ষেত্রেই অনেকগুলো সৌভাগ্য কাজ করেছে। অনেকবারই তারা মানে দেবতা তুল্য, হঠাৎ করে ফেরেশতার মতো কেউ একজন এসে হাজির হয়েছেন, তারপর তাদেরকে সেই অবস্থা থেকে উদ্ধার করেছেন, এবং কোনো টাকা পয়সা সুযোগ সুবিধা ছাড়াই তারা বর্ডার পার করে গেছেন। দুজনের ক্ষেত্রে প্রায় একই রকম। তারা একটা জিনিস কনফার্ম করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে 5ই আগস্টের একদিন আগেও তারা বাংলাদেশ ছাড়েননি, তারা দেশেই ছিলেন এবং ঢাকাতেই ছিলেন। এবং দুজনেই একটা বিষয় মানুষকে বোঝাতে চাচ্ছেন যে তারা সংসদ ভবন এরিয়াতেই ছিলেন, এবং 5ই আগস্টের পরে তারা একদিনের জন্য বাংলাদেশ ছেড়ে যাননি, দীর্ঘ সময় তারা বাংলাদেশেই ছিলেন। দুজনে মূলত এই মেসেজটাই মানুষকে দিতে চেয়েছেন। এবং মানুষকে বলতে আমি আরো নির্দিষ্ট করে বলতে পারি, আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে তারা এই মেসেজটা দিতে চাচ্ছেন। আপনাদের মনে আছে 5ই আগস্টে এই গণঅভ্যুত্থানের পরে সাবেক সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিচারপতি উনি বর্ডার পার করছিলেন সিলেট দিয়ে। সেই সময় তিনি বর্ডারে যারা তাকে পার করে দিবেন তাদেরকে তিনি কত লক্ষ টাকা দিয়েছিলেন। সেই লক্ষ টাকা দেওয়ার পরেও তার কাছে থাকা অন্যান্য টাকা যত ছিল, লক্ষ লক্ষ টাকা, সেই টাকাগুলো পর্যন্ত সেই লোকজনগুলো নিয়ে গেছেন। কিন্তু গতকালই আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বললেন উনি বর্ডার পার করেছেন, ওনার 1 টাকাও লাগেনি।
কোনো একজন মানুষ বা একাধিক ব্যক্তি দয়া করে তাকে বর্ডার পার করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন সবাই এই দুজন এসেছেন, এবং আমি ধারণা করছি আস্তে আস্তে সবাই আসবেন। সবাই না আসলেও একটা বড় অংশ আসবেন, তারা এসে কথা বলবেন, এবং আমার ধারণা প্রত্যেকের টোন এবং সুরটা একই রকম থাকবে। কেউ স্বীকার করবে না যে তারা 5ই আগস্টের আগে দেশ থেকে পালিয়ে গেছে। তারা সবাই এটা নিশ্চিত করবেন তাদের বক্তব্যের মাধ্যমে ধাপে ধাপে যে তারা 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশি ছিলেন, ঢাকাতেই ছিলেন, এবং হয়তো সচিবালয়ে তিনি কাজ করছিলেন, অথবা তিনি সংসদ ভবনে তার বাসায় ছিলেন, এরকম একটা বর্ণনাই তারা দিবেন। এবং 5ই আগস্টের পরেও তারা বাংলাদেশে ছিলেন, এবং পরবর্তীতে এই সমন্বয়ক, ছাত্র, শিক্ষার্থী তারাই তাদেরকে সহায়তা করেছে, তারাই তাদেরকে সম্মানের সাথে অত্যন্ত ভালোবেসে এবং প্রোটোকল দিয়ে তাদেরকে সবাই বর্ডার পার করে দিয়েছেন। আমার ধারণা সবার বর্ণনাটা মোটামুটি একই রকম থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আওয়ামী লীগের এই নেতারা এসে এই ধরনের গল্প আমাদেরকে দিচ্ছেন, এটা আপনাদেরকে সাথে আলোচনা করব, তবে একটু পরে। তার আগে একটা ঘটনা একটু বলে নেই। বেশ কিছুদিন আগে আপনাদের সবারই হয়তো চোখে পড়েছে যে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, খুবই সিনিয়র নেতা তোফায়েল আহমেদের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং বয়সের কারণে তাকে চিনতে অনেক সময় কষ্ট হয়। আপনারা অনেকেই হয়তো এই কথা শুনলে আমাকে মারতে আসবেন যে আমি কিন্তু তোফায়েল আহমেদকে খুব পছন্দ করি। খুব ছোটবেলা থেকে আমি যখন রাজনীতি বুঝতে শিখি, তখন যে কয়েকজন রাজনীতিবিদদের নাম আমি জানতাম এবং তাদের অল্প বিস্তর তাদের অবদান জানতাম রাজনীতিতে, আমার বাবার কাছ থেকে শোনা, তার মধ্যে তোফায়েল আহমেদ একজন। পার্লামেন্টে তাকে দেখতাম যে স্পিকারকে তিনি বলছেন মাননীয় স্পিকার না, মিস্টার স্পিকার। তখন আমি আমার বাবাকে প্রশ্ন করতাম, সবাই বলছে মাননীয় স্পিকার, উনি কেন মিস্টার স্পিকার বলছেন? তখন আমার বাবা বলতেন যে যারা সিনিয়র পার্লামেন্টারিয়ান তারা স্পিকারকে মিস্টার স্পিকার বলতে পারেন বা বলেন, এরকম একটা রেওয়াজ আছে। যেহেতু তোফায়েল আহমেদ খুবই সিনিয়র পার্লামেন্টারিয়ান, তিনি মিস্টার স্পিকার বলতে পারেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান, 69-এর গণ আন্দোলনে তার অবদান, ডাকসুর ভিপি, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া, 90-এর গণ আন্দোলন, বহু কিছুতে তার অবদান রয়েছে। এমনকি 1996 সালে যখন যে নির্বাচনে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন, সেই নির্বাচনের আগে কিছু টিভি টক শো হয়েছিল। সেই টিভি টক শোতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার দুজন সিনিয়র পলিটিশিয়ান বা নেতা, অন্য পাশে শেখ হাসিনা তার দুজন সিনিয়র নেতা নিয়ে টিভিতে পরপর এসেছিলেন। সেই টক শোগুলো আমরা খুব বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে দেখেছিলাম। শেখ হাসিনা যে দুজন রাজনৈতিক নেতাকে নিয়ে সেদিন টিভি টক শোতে এসেছিলেন, তার একজন ছিলেন তোফায়েল আহমেদ। এবং আমার স্পষ্ট মনে আছে কিছু বিশেষ বিশেষ জায়গায়, যে জায়গায় শেখ হাসিনা আটকে যাচ্ছিলেন বা কথার জবাব দিতে পারছিলেন না, সে সময় তিনি তোফায়েল আহমেদকে রেফার করছিলেন। বিশেষ করে যখন সাংবাদিক বা উপস্থাপক প্রশ্ন করলেন যে বাকশাল নিয়ে, সে বাকশালের ঘটনা নিয়ে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু হকচকিয়ে গেলেন, তখন তিনি তোফায়েল আহমেদকে বললেন, আমার স্পষ্ট মনে আছে, তোফায়েল ভাই এটা আপনি একটু বলেন। সেই সময় সে জবাবটা তোফায়েল আহমেদ দিয়েছিলেন। আমরা দীর্ঘ সময় তোফায়েল আহমেদের টিভিতে বক্তব্য, তার পার্লামেন্টে তার ভাষণ, তার রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা আমরা দেখেছি। তার অনেক বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে তাকে পছন্দ করেন না। কেউ তাকে দেখলাম, ওই দিনও দেখলাম ফেসবুকে তাকে রয়ের এজেন্ট বলছেন, ভারতীয় দালাল বলছেন। তো 1975 সালে যখন 15ই আগস্ট 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের হত্যা হয়, এসব বিষয় নিয়ে অনেকে তার দিকে তীর ছোড়েন। রক্ষী বাহিনী গঠন, রক্ষী বাহিনী পরিচালনা নিয়ে সে সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলো হয়তো সত্য, আমি জানি না পরিপূর্ণভাবে, কিন্তু আমি রাজনীতিতে সচেতন হওয়ার পরে যতটুকু দেখেছি, সে সময়ের রাজনীতি আঙ্গিনায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনীতিতে যারা খুব তারকা রাজনীতিবিদ ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন তোফায়েল আহমেদ। সেজন্য আমি বলছিলাম যে আমি তোফায়েল আহমেদকে খুব পছন্দ করি, এখনো করি। কিন্তু আফসোসের বিষয়, এত বড় রাজনৈতিক বর্ষিয়ান নেতা, তার জন্য আওয়ামী লীগে ভালো স্থান হয়নি। আপনাদের সবার মনে আছে যে সেই 111-এর সময়ে খুব সিনিয়র 4 জন নেতা আওয়ামী লীগের, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রয়াত আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু এবং এই তোফায়েল আহমেদ সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। তারপর যে তিনি শেখ হাসিনার চক্ষুশূল হলেন, সেটা আজ অবধি শেষ হলো না। এরপর খুবই কৌশলে
তাকে এমপি নমিনেশন দেওয়া হলো, সংসদ সদস্য করা হলো, কিন্তু তাকে আর আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে আনা হলো না। এমনকি তার পরবর্তী কাউন্সিলে তাকে আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য তিনি ছিলেন সেখান থেকেও তাকে বাদ রাখা হলো, তাকে নিয়ে যাওয়া হলো খুবই গুরুত্বহীন একটা জায়গা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে। এবং আজ অবধি তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন বা এখনো আছেন। আপনাদের মনে আছে 1/11-এর পরে অর্থাৎ 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচনে জয়লাভ করে এবং তারা সরকার গঠন করে। সরকার গঠন করার পরে তারা কয়েকটা ধাপে মন্ত্রী পরিষদ সম্প্রসারণ করে। এর মধ্যে 2012 সালের 13ই সেপ্টেম্বর তারা চতুর্থবারের মতো এই মন্ত্রী পরিষদ সম্প্রসারণ করে। সেই সময় তারা খুব কৌশলগতভাবে, যেহেতু সামনে একটা নির্বাচন ছিল, তারা আওয়ামী লীগের খুব সিনিয়র নেতাদেরকে এবং তাদের যে মহাজোটের যে অংশীদার ছিলেন অর্থাৎ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ কয়েকজনকে তারা পরিকল্পনা করেন যে তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবেন। সে সময় তোফায়েল আহমেদকেও মন্ত্রী পরিষদে যোগদানের জন্য আহ্বান করা হয়। যেটা হয় যে মন্ত্রী পরিষদে শপথ গ্রহণের জন্য সাধারণত প্রথা অনুযায়ী মন্ত্রী পরিষদ সচিব টেলিফোন করেন। আমরা অনুমান করছি আওয়ামী লীগের পক্ষ থেকে তোফায়েল আহমেদের সাথে এর আগে কোনো আলোচনা করা হয়নি, হয়তো মন্ত্রী পরিষদের সচিবের কাছ থেকে তিনি প্রথম টেলিফোনটা পান এবং তিনি মন্ত্রী পরিষদে যোগদান করা থেকে তিনি বিরত থাকেন। তখন সাংবাদিকদের কাছে তিনি বলেন যে আমি ব্যক্তিগত সমস্যার কারণে বা আমার প্রস্তুতি না থাকার কারণে আমি মন্ত্রী পরিষদে যোগদান করতে পারছি না। তিনি মন্ত্রী পরিষদে যোগদান করেননি। কোন একটা প্রশ্নের একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে আমার মতো এক তোফায়েল আহমেদ মন্ত্রী পরিষদে যোগদান না করলে কিচ্ছু আসবে যাইবে না। সেই সময় আমরা খেয়াল করেছিলাম ক্যামেরাতে তার চোখ চিকচিক করেছিল, তার চোখের কোনায় পানি ছিল। অনেক বড় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগ অপমানিত হয়েছেন, তিনি একা না, অনেকেই হয়েছেন, তাদের যোগ্য স্থান আওয়ামী লীগে হয়নি। তোফায়েল আহমেদ সেই সময় আর আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে যোগদান করেননি। তারপর আর কোনোদিনই তিনি আর আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেননি। অনেকেই বলেন আসলে মন্ত্রী পরিষদের সদস্য হওয়া না, তোফায়েল আহমেদের আগ্রহ ছিল তিনি যে পদে আগে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হওয়ার, তার আগ্রহ ছিল সেখানেই কাজ করার। কিন্তু শেখ হাসিনা তাকে সেই সুযোগটা দেননি, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হতে পারেননি। পত্রিকাতে মাঝে মাঝে তোফায়েল আহমেদ কলাম লিখতেন, ভালোই লিখতেন, অনেক বড় আকারে। যেহেতু তিনি আওয়ামী লীগের খুব সিনিয়র নেতা এবং জাতীয় নেতা, তাকে পত্রিকার খুব ভালো ট্রিটমেন্ট দিত। সেই পত্রিকার নিচে, লেখার নিচে তার পরিচয় হিসেবে লেখা থাকতো আওয়ামী লীগ নেতা এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি কখনোই তার এই পুরো রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সেই পরিচয়টা উনি নিজ থেকে দিতেন না। আজকে বহুদিন পর তোফায়েল আহমেদের সেই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মনটা একটু খারাপই লাগলো। তোফায়েল আহমেদের বিষয়টা কেন আনলাম? এজন্য আনলাম, এই যে এখন ওবায়দুল কাদের বা সম, রেজাউল করিম তারা মানুষের সামনে আসছেন, তারা বানিয়ে বানিয়ে, এটা আমার ধারণা, মিথ্যা হতে পারে, আমার ধারণাটা ভুল হতে পারে। আপনারা কি ধারণা করেন বা আপনাদের কি বিশ্বাস, চাইলে আপনারা সেটা আমাকে লিখে জানাতে পারেন। তবে আমার একটা ধারণা, তারা এই যে বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছেন, তার পিছনে প্রধান কারণ হলো তারা মনে করছেন রাজনীতিতে তারা আবার সক্রিয় হবেন, তারা আবার আওয়ামী লীগের হাল ধরবেন। কাজে এখন যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সামনে এটা প্রমাণিত হয়ে যায় তারা কাপুরুষ ছিলেন, তারা 5ই আগস্টের আগে পালিয়ে গিয়েছিলেন, অথবা 5ই আগস্টে তারা সংসদ ভবন, সচিবালয়, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় বা বঙ্গভবন এসব কোনো জায়গায় ছিলেন না, তারা কাপুরুষের মতো অন্য কোনো জায়গায় লুকিয়েছিলেন, কিংবা 5ই আগস্টের পরে তারা খুব দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন, বা তারা টাকা দিয়ে, মানুষকে ঘুষ দিয়ে অপমানিত হয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন, তাহলে তারা কর্মী সমর্থকদের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাবেন। সেজন্যই তারা এই কথাগুলো বলছেন। হয়তো আগামী দিনে আরো অনেকে এই কথাগুলোই বলবেন। এই কথাগুলো তারা কেন বলছেন? তারা বলছেন তারা দলের হাল ধরবে। তবে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই কাজগুলো করার আগে যারা দলের জন্য নিজেদেরকে এতটা বিলিয়ে দেন, পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য যারা এই ধরনের পদক্ষেপ নেন, আপনারা সবাই একটু তোফায়েল আহমেদের কথা একটু চিন্তা করবেন, প্রয়োজনে তার ছবিটা একবার দেখতে পারেন। আপনারা যারা আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।